প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের ধ্বনিতত্ত্ব ও ভাষাতত্ত্ব বিষয়ের উপরে আলোচনা করব। ভাষাতত্ত্ব বিষয়ের অন্যতম একটি অংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার ক্রমবিবর্তন বা ধারা, এই জায়গা থেকে আমি কথা বলবো। পৃথিবীতে যতগুলো উন্নত ভাষা আছে তার মধ্যে অন্যতম একটি ভাষা হচ্ছে বাংলা ভাষা। এই ভাষায় শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞানের প্রভূত উন্নত সাধিত হয়েছে বিশ্বের উন্নত ভাষাগুলোর যেমন হয়েছে। সারা পৃথিবীতে যতগুলো ভাষা আছে সেই ভাষাগুলোকে 12টি ভাষা বংশে বিভক্ত করা হয়েছে এবং এই 12টি ভাষা বংশের মধ্যে প্রায় 4500 ভাষা রয়েছে। এই ভাষাগুলোর মধ্যে অন্যতম একটি ভাষা গোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে আমরা দেখব যে এই ভাষাকে তুলনা করা হয়েছে নদী প্রবাহের সাথে। নদী প্রবাহ যেমন একে বেঁকে চলে, তার প্রবাহের নাম আলাদা হয়, স্থান বিশেষে তার নাম আলাদা হয়। ভাষাও ঠিক একই, নদী প্রবাহের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন নাম তার ধারণ করেছে, কিন্তু মূলত তারা একই ছিল। পরবর্তীতে তারা আলাদা আলাদা রূপ বা নামে পরিবর্তিত হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী ঠিক অনুরূপী একটি ভাষা, যে এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীটি ভাষার নামটি প্রথম রেখেছিলেন একজন চিকিৎসক এবং পদার্থবিজ্ঞানী। তিনি তার প্রবন্ধে 1813 সালে এই নামটি লিখেছিলেন। এরপর থেকেই ইন্দো ইউরোপীয় শব্দটি ব্যবহার হয়ে আসছে। কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী নামটি এর পূর্বে ব্যবহার হয়েছিল ইন্দো জার্মানিক হিসেবে, কিন্তু সেই নামটি এখন আর ব্যবহার করা হয় না। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে বেশ কয়েকটি উপজাতি যারা মেসোপটেমিয়া থেকে এসে তারা ইরান এবং ভারত মহাদেশে এসেছিল। আসার পরে তারা ভারত মহাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত তারা তাদের প্রভাব বিস্তার করেছিল এবং সেই প্রভাবের ফলে অনার্য দ্রাবিড়রা তারা বিতাড়িত হয়েছিল এবং আর্যরা তাদের ভাষা, সংস্কৃতি, সভ্যতার বিকাশ ঘটেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল উত্তর পূর্ব মগধ এবং বাংলাদেশ সীমানা তারা অতিক্রম করতে পারেনি। এইখানে দ্রাবিড় ভাষাগোষ্ঠীকে তারা বিতাড়িত করতে পারেনি। এই যে আর্যরা ভারত মহাদেশে এসেছিল, তাদের যে সভ্যতা, কৃষ্টি, কালচার, তাদের ভাষা, আমরা আর্যদের 3টি স্তরে ভাগ করি। একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, যেখানে রয়েছে বৈদিক এবং সংস্কৃত ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষা, যেখানে রয়েছে পালি, প্রাকৃত এবং অপভ্রংশ। নব্য ভারতীয় আর্য ভাষা, যেখানে রয়েছে বাংলা, হিন্দি, অসমিয়া এবং আরও অন্য ভাষা। এই যে ভারতীয় আর্য ভাষার 3টি স্তর আমরা দেখেছি, এর সময়কাল যদি আমরা উল্লেখ করি খ্রিস্টপূর্ব 1200 থেকে 500 অব্দ পর্যন্ত, সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অবস্থান। খ্রিস্টপূর্ব 500 থেকে 100 পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষা এবং খ্রিস্ট 650 থেকে 1200 এটি নব্য ভারতীয় আর্য ভাষা, যেটির মধ্যে আমরা পেয়েছি বাংলা ভাষা। আমরা আগেই বলেছি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার ক্রমধারা, সেই ধারায় যদি আমরা লক্ষ্য করি এবং তার বংশবিধিকা ইন্দো ইউরোপীয় ভাষা, এখানে আমরা দেখব যে ইন্দো ইউরোপীয় ভাষা খ্রিস্টপূর্ব 500 অব্দে এটি তার সময়কাল। এবং ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে প্রধানত 2টি ভাষা বংশে বিভক্ত করা হয়েছে, একটি ক্যান্তন আর একটি সদন। তো বাংলা ভাষার এই 2 প্রধান শাখার মধ্যে বাংলা ভাষা সম্পৃক্ত হচ্ছে সদন শাখা থেকে। এই সদন শাখা খ্রিস্টপূর্ব 3500 অব্দের। সদন শাখাকে আমরা কয়েকটি ভাগে
ভিন্ন স্তরে দেখেছি, আর্মেনীয়, বাল্কোস্লাভিক এবং ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় এটি খ্রিস্টপূর্ব 2500 এবং ইন্দো ইরানীয় এই যে আমরা বলেছি যে ইন্দো ইউরোপীয় ভাষা বিভক্ত হয়ে তারা কিছু উপজাতি যারা মেসোপটেমিয়ায় ছিল তারা ভারত মহাদেশে এসেছিল এবং সেই ইরানীয় গোষ্ঠী ইরান অংশ থেকেছে এবং ভারতীয় অংশ তারা ভারতে এসেছে। এখানে এসে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে। এখানে দেখেছি ইন্দো ইরানীয়, দারদীয় ইরানি এবং ভারতীয়। এই ভারতীয় অংশকে আবার দুটো অংশে বিভক্ত করা হয়েছে, বৈদিক যেটিকে ঋগ্বেদ এর মধ্যে রয়েছে, প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় কথ্য আর্য। এখানে আরেকটি শাখা ছিল যে আমরা সেটি উল্লেখ করে নিই, প্রাচীন প্রাচ্য। এবং এই প্রাচীন প্রাচ্য থেকেই আবার বেশ কতগুলো প্রাকৃত ভাষার আমরা এখানে লক্ষ্য করি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রাচীন সিংহলি, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং গৌড় প্রাকৃত, যেটি সময়কাল ধরা হয়েছে খ্রিস্টপূর্ব 200 অব্দ। এরপরে গৌড়ীয় অপভ্রংশ যেটি খ্রিস্টপূর্ব 400 থেকে 600। তো এই যে গৌড়ীয় প্রাকৃত এবং গৌড়ীয় অপভ্রংশ এর মাঝে আমরা বাংলা ভাষার পরবর্তী স্তর লক্ষ্য করি যে গৌড়ীয় অপভ্রংশ হয়ে আমরা দেখেছি বিহারি, প্রাচীন উড়িয়া, বঙ্গ কামরূপী এবং বঙ্গ কামরূপীর পরবর্তী রূপ আমরা দেখি বাংলা এবং অসমিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে গৌড়ী অপভ্রংশ প্রাকৃত বৈয়াকরণ মার্কণ্ডের ভাষায় তিনি দেখিয়েছেন যে 27টি অপভ্রংশ ছিল, যে গৌড়ীয় প্রাকৃতের মধ্যে গৌড়ীয় অপভ্রংশের মধ্যে সেই 27টির মধ্যে অন্যতম একটি হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ এবং তার মধ্যেই বাংলা ভাষার অবস্থান অর্থাৎ বাংলার পূর্বরূপ গৌড়ীয় অপভ্রংশ ছিল। এছাড়াও প্রাকৃত পিঙ্গল, কর্ণপাত, সর্বপাত, দোহায় গৌড়ীয় অপভ্রংশের অনেকগুলো নমুনা আমরা লক্ষ্য করি। সেই দিক থেকে বাংলা বঙ্গ কামরূপীর পরবর্তী রূপ এটি নিশ্চিতভাবেই বলা যায়। অনেকে মনে করেন বাংলা সংস্কৃতির দুহিতা, কিন্তু বাংলা সংস্কৃতির দুহিতা নয়। যে হুমায়ুন আজাদ এই জায়গায় একটি কথা বলেছিলেন যে বাংলার যখন লিখিত রূপ ছিল না, ভাষার যখন লিখিত রূপ ছিল না, তখন সেই সময়ের পণ্ডিতরা তারা ভাষার পরিবর্তনের হাত থেকে রক্ষা করার জন্য তারা কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আবিষ্কার করলো। সেই নিয়ম অনুসরণ করে যারা কথা বলেছিল সেই ভাষাকে, সংস্কারপূর্ণ ভাষাকে সংস্কৃত ভাষা বলা হয়। কিন্তু যারা পূর্বের নিয়মেই কথা বলে আসছিল সেই ভাষাকে প্রাকৃত ভাষা, এবং সেই প্রাকৃত ভাষার হাত ধরে বাংলা ভাষা এসেছে। তো বাংলা কোনোভাবেই সংস্কৃতের দুহিতা নয়। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই জায়গায় অনেকগুলো উদাহরণ দিয়েছেন। আমরা যদি দেখি সংস্কৃত, প্রাকৃত এবং বাংলা, যে সংস্কৃত আছে মাতা, প্রাকৃতে মা এবং বাংলায় মা, সংস্কৃতে মস্তক, প্রাকৃতে মত্ত এবং বাংলা হচ্ছে মাতা, সংস্কৃত হস্ত, প্রাকৃত হন্থ, বাংলায় হাত, সংস্কৃত নাসিকা, প্রাকৃত নক্ষ এবং বাংলার নাক। এই যে বিবর্তনগুলো আমরা দেখেছি সেই দিক থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি বাংলা সংস্কৃতের দুহিতা নয়। কিন্তু বাংলায় প্রচুর সংস্কৃত শব্দ রয়েছে। সংস্কৃত শব্দগুলো যদি আমরা বাংলা থেকে বাদ দিই তাহলে কাজী নজরুল ইসলাম বলেছেন বাংলার অর্থের ফোর্স নষ্ট হয়ে যায়। বাংলায় যে সংস্কৃত শব্দগুলো ব্যবহার হয়ে আসছে এগুলো এখন বাংলার একটা নিজস্ব সম্পদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিহাসকে 3টি স্তরে ভাগ করেছেন। একটি স্তর হচ্ছে, প্রথম স্তর হচ্ছে যে 650 থেকে 1200 এবং দ্বিতীয় স্তর হচ্ছে 1201 থেকে 1800 এবং তৃতীয় স্তর হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। তাহলে বাংলা ভাষা যে কালের বিবর্তনে তার যে পরিবর্তন হয়েছে, তিনি যে বাংলা ভাষাতে ধারাবাহিকভাবে একটা এসেছে সেটি বিজ্ঞানসম্মত
এটি অন্যান্য উন্নত বিজ্ঞানসম্মত ভাষার ন্যায় বাংলা ভাষা একটি বিজ্ঞানসম্মত ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাকে গৌড়ীয় প্রাকৃত থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন, কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু বাংলাদেশ এবং এদেশের বিখ্যাত পণ্ডিত, যার কারণে অধিকাংশ ভাষাবিদরা মনে করেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতই হচ্ছে অধিক উত্তম। সেই দিক থেকে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতকে আমরা মেনে নিই। বাংলা ভাষার জন্ম ইতিহাস আমরা গৌড়ীয় প্রাকৃত থেকে আমরা মনে করি। যে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, তোমরা তোমাদের অধ্যয়ন অব্যাহত রাখো এই আশায়। ধন্যবাদ তোমাদের।